আজকের এই বিশেষ এবং একেবারে ভিন্নধর্মী একটি বিশ্লেষণমূলক আলোচনায় সবাইকে স্বাগত। আজকে এমন একটি চমৎকার বিষয়ে আমরা ডুব দিতে চলেছি যা সনাতন ধর্মের এক অত্যন্ত গভীর, রহস্যময় এবং আকর্ষণীয় দিক। আলোচনার মূল বিষয় হল যন্ত্র। আর হ্যাঁ, এই গোটা আলোচনাটি ঠিক এতটাই নিখুঁত এবং তথ্যবহুলভাবে সাজানো হয়েছে যে কোনো ছাত্রছাত্রী, শিক্ষক বা সাধারণ জ্ঞানপিপাসু মানুষদের এই বিষয়টি বোঝার জন্য আর অন্য কোনো বই বা ভিডিও খোঁজার প্রয়োজনই পড়বে না। তো চলুন সনাতন ধর্মের এই পবিত্র জ্যামিতিক নকশাগুলোর পেছনে লুকিয়ে থাকা বিশাল দর্শন আর জটিল গণিতকে আজ একেবারে সহজ ভাষায় ডিকোড করা যাক। আজকের এই পুরো যাত্রাপথটাকে আমরা কয়েকটা ধাপে ভাগ করে নিয়েছি। প্রথমে আমরা জানব যন্ত্র আসলে কি, তারপর বুঝব এর রূপ এবং মূল তত্ত্ব। এরপর আসবে সবচেয়ে মজার অংশ, যন্ত্রের জ্যামিতিক ব্যাকরণ। আর সেই ব্যাকরণ শিখে নিয়ে আমরা সরাসরি কালীযন্ত্র ও শ্রীগণেশ যন্ত্রের বিশ্লেষণ করব। সবশেষে থাকবে একটি সুন্দর সমাপ্তি এবং কৃতজ্ঞতা স্বীকার। পর্ব ১, যন্ত্র আসলে কি, অদেখা জ্যামিতি। আমাদের অনেকেরই ঠাকুরঘরে দেবদেবীর মূর্তির পাশাপাশি একটা জিনিস প্রায়শই চোখে পড়ে, ফ্রেমে বাঁধানো কিছু অদ্ভুত সুন্দর জ্যামিতিক নকশা, যেগুলোকে আমরা যন্ত্র বলি। অতি সম্প্রতি অযোধ্যায় শ্রীরাম জন্মভূমি মন্দিরেও কিন্তু শ্রীরামযন্ত্রের স্থাপনা হয়েছে, সে খবর অনেকেই হয়তো জানি। খেয়াল করলে দেখা যাবে, মূর্তিকে যেমন ভক্তিভরে পূজা করা হয়, এই যন্ত্রগুলোকেও কিন্তু চন্দন সিঁদুরের টিকা পরানো হয়। কিন্তু একটা প্রশ্ন কি কখনো মাথায় এসছে, এই জ্যামিতিক আকারগুলো আসলে কিসের প্রতীক? এগুলো কিন্তু মোটেও কোনো শিল্পীর খেয়াল খুশি মতো আঁকা এলোমেলো নকশা নয়। এর প্রতিটা কোণ, প্রতিটা রেখার পেছনে রয়েছে এক একটা নির্দিষ্ট মহাজাগতিক শক্তি আর গভীর দর্শন। পর্ব ২, রূপ এবং মূল তত্ত্ব, ফর্ম বনাম প্রিন্সিপাল। এই যন্ত্রগুলো বোঝার আগে সনাতন দর্শনের একটা দারুণ বিষয় বুঝতে হবে। এই মহাবিশ্বে যা কিছু দৃশ্যমান, তার দুটো দিক রয়েছে। একটা হলো তার বাইরের রূপ, আর অন্যটি হলো তার ভেতরের অন্তর্নিহিত তত্ত্ব। সহজ কথায়, আমাদের দেবদেবীরা আসলে এক একটি তত্ত্ব বা মহাজাগতিক নিয়মের প্রতীক। ভাবুন তো, দেবী সরস্বতী হলেন জ্ঞানের তত্ত্ব, অর্থাৎ জ্ঞান কিভাবে কাজ করে। ঠিক তেমনি দেবী দুর্গা হলেন পরম সুরক্ষার তত্ত্ব। আবার ভগবান বিষ্ণু হলেন এই মহাবিশ্বকে টিকিয়ে রাখার বা সংরক্ষণের তত্ত্ব, এবং ব্রহ্মা হলেন সৃষ্টির তত্ত্ব। এই অদৃশ্য তত্ত্বগুলোই আমাদের সামনে বিভিন্ন রূপে ফুটে ওঠে। দারুণ ব্যাপার হল, একটিমাত্র তত্ত্বকে তিনটে একদম ভিন্ন রূপে প্রকাশ করা যায়। ভগবান শিবের উদাহরণটাই নেওয়া যাক। শিব তত্ত্বকে যখন আমরা মানবরূপে কল্পনা করি, তখন সেটা হয় মূর্তি। যখন সেই একই তত্ত্বকে শব্দের তরঙ্গে বা ফ্রিকোয়েন্সিতে প্রকাশ করা হয়, তখন সেটা হয়ে যায় মন্ত্র। আর ঠিক সেই একই তত্ত্বকে যখন জ্যামিতিক রেখা ও কোণের মাধ্যমে নিখুঁতভাবে তুলে ধরা হয়, তখন আমরা পাই যন্ত্র। অর্থাৎ গন্তব্য একটাই, শুধু রাস্তা আলাদা। বিষয়টা যে কতটা সত্যি তার প্রমাণ কুলার্ণব্যতন্ত্রের এই অসাধারণ শ্লোকটি। এখানে পরিষ্কার বলা হয়েছে, যেমন জীবের জন্য শরীর আর প্রদীপের জন্য তেল, তেমনি দেবতার শরীর হল যন্ত্র। এই অকাট্য তুলনার মাধ্যমে যন্ত্রকে কিন্তু স্বয়ং দেবতার শরীর হিসেবেই মান্যতা দেয়া হয়েছে। মানে তন্ত্রশাস্ত্র মতে মূর্তিপূজা করা, মন্ত্রপাঠ করা বা যন্ত্রের উপাসনা করা, সবকিছুর পবিত্রতা এবং ফলাফল একেবারেই এক, কোনোটার চেয়ে কোনোটা কম নয়। পর্ব ৩, যন্ত্রের জ্যামিতিক ব্যাকরণ, আকারগুলোর অর্থ উদ্ধার। এবার আমরা ঢুকব যন্ত্রের জ্যামিতিক ব্যাকরণে। এই পবিত্র স্থাপত্যের প্রত্যেকটি রেখার একটা নির্দিষ্ট অর্থ আছে। যে কোনো যন্ত্রের একেবারে কেন্দ্রে থাকে একটি বিন্দু। এটি কখনো দৃশ্যমান, আবার কখনো বা অদৃশ্য। এই বিন্দুটি হল নিরাকার ব্রহ্ম বা পরম উৎসের প্রতীক। একে দেবতার আধ্যাত্মিক আসনও বলা যেতে পারে, যেখানে অনেক সময় বীজ মন্ত্র লেখা থাকে। মজার ব্যাপার হল, এই একটা ছোট্ট বিন্দু থেকেই পুরো যন্ত্রের জ্যামিতি এবং রূপক অর্থে সমগ্র মহাবিশ্বের বিস্তার শুরু হয়। বিন্দুর ঠিক পরেই আসে ত্রিভুজ। এখানে দুটো ব্যাপার আছে। নিম্নমুখী ত্রিভুজ হল নারী শক্তি, সৃজনশীল শক্তি বা প্রকৃতির প্রতীক। এটি জল উপাদানের প্রতিনিধিত্ব করে, মানে শক্তি যেন পৃথিবীর দিকে প্রবাহিত হয়ে সংসার সৃষ্টি করছে। অন্যদিকে ঊর্ধ্বমুখী ত্রিভুজ হল পুরুষ বা শিবের প্রতীক। এটি আগুনকে নির্দেশ করে। আগুন যেমন সবসময় ওপরের দিকে ওঠে, ঠিক তেমনি এটি পার্থিব জগৎ থেকে চেতনার ঊর্ধ্বমুখী উদ্দরণকে বোঝায়। আর এই দুটি বিপরীতমুখী ত্রিভুজ যখন একে অপরের ওপর বসে যায়, তখন তৈরি হয় ষটকোণ বা হেক্সাগ্রাম। এটা কিন্তু একটা অদ্ভুত সুন্দর ভারসাম্য। শিব এবং শক্তির চূড়ান্ত ভারসাম্যের প্রতীক এই ষটকোণ। এটি আমাদের দ্বৈতবাদ থেকে পরম অদ্বৈত সত্যের দিকে নিয়ে যায়। অর্থাৎ স্থিতি এবং গতির এক নিখুঁত মেলবন্ধন ঘটে এখানে। জ্যামিতিক ব্যাকরণে আরও কয়েকটা উপাদান আছে, যেগুলো না জানলেই নয়। যেমন ধরুন বৃত্ত। বৃত্ত হল সময়ের অন্তহীন চক্র এবং মায়ার প্রতীক। সবচেয়ে বাইরের যে বর্গক্ষেত্রটি থাকে, তাকে বলা হয় ভূপুর।
এটি হল 4টে প্রবেশদ্বার সহ আমাদের এই ভৌত পৃথিবীর সীমানা। অর্থাৎ আমাদের আধ্যাত্মিক যাত্রা শুরুই হয় এই বাইরের ভৌত সীমানা থেকে ভেতরের পরম সত্যের দিকে। পদ্ম পাখরি নির্দেশ করে পবিত্রতা, ঠিক যেমন পদ্ম সংসারের কাদায় থেকেও একদম নির্লিপ্ত থাকে, আর পঞ্চভুজের মতো বহুভুজগুলো সূক্ষ্ম এবং স্থূল দার্শনিক উপাদানগুলোর মধ্যে একটা সুন্দর সম্পর্ক তৈরি করে। পর্ব 4 কালি যন্ত্রের বিশ্লেষণ, ব্যাকরণের প্রয়োগ। এতক্ষণ যে জ্যামিতিক ব্যাকরণ শিখলাম, চলুন এবার তার একটা প্র্যাকটিক্যাল প্রয়োগ দেখা যাক কালিযন্ত্রের মাধ্যমে। কালিযন্ত্রটিকে যদি আমরা বাইরে থেকে ভেতরের দিকে খুলতে থাকি, তবে দেখব একদম বাইরে রয়েছে ভূপুর বা পৃথিবীর বর্গক্ষেত্র। তার ভেতরে আছে 8টি পদ্মপাপড়ি, যা মহাবিশ্বের পঞ্চভূত এবং মন, বুদ্ধি ও অহংকারের প্রতীক। এর ভেতরের বৃত্তটি হল মায়া, আর এই মায়াকে ভেদ করলে দেখা যাবে 5টি নিম্নমুখী ত্রিভুজ। এগুলো নারী শক্তির সৃজনশীলতা বোঝায়, যার 15টি কোণ মানবদেহের 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয় এবং 5টি প্রাণকে নির্দেশ করে। আর এই সবকিছু ভেদ করে একেবারে কেন্দ্রে পৌঁছালে পাওয়া যায় সেই বিন্দু, যা স্বয়ং দেবী কালীর নিরাকার ব্রহ্মরূপ। ভাবা যায় একটা নকশার মধ্যে কত গভীর দর্শন লুকিয়ে আছে। পর্ব 5 শ্রী গণেশচন্দ্রের বিশ্লেষণ, বিঘ্ন বিনাশের অগ্নি। আলাদা আলাদা মহাজাগতিক শক্তির জন্য যে আলাদা জ্যামিতিক স্থাপত্যের প্রয়োজন, শ্রী গণেশযন্ত্র হল তার একটা পারফেক্ট উদাহরণ। কালিযন্ত্রের সাথে এর মূল পার্থক্যটা বেশ চমকপ্রদ। কালিযন্ত্রে যেখানে নিম্নমুখী ত্রিভুজ বা জলের উপাদান ছিল, শ্রী গণেশযন্ত্রে সেখানে রয়েছে ঊর্ধ্বমুখী ত্রিভুজ। এটি অগ্নির প্রতীক। শ্রী গণেশ যেমন আমাদের জীবনের সমস্ত বিঘ্ননাশ করেন, ঠিক তেমনি এই ঊর্ধ্বমুখী অগ্নি সমস্ত অশুদ্ধি এবং বাধাকে পুড়িয়ে ছাই করে দেয়। শুধু কি তাই, এই প্রধান অগ্নি ত্রিভুজের ভেতরে আরও 2টি সমপতিত ত্রিভুজ থাকে, যা একটা অদ্ভুত ভারসাম্য তৈরি করে। আর এই ভেতরের ভারসাম্যই মূলত আমাদের জীবনের সাফল্য এবং সমৃদ্ধি বয়ে আনে। এর বাইরে যথারীতি মায়ার বৃত্ত এবং পদ্মপাখরি থাকে। বিশেষ কিছু তান্ত্রিক গণেশ যন্ত্রে তো এই পদ্মপাখরিগুলোতে নির্দিষ্ট বীজমন্ত্র খোদাই করা থাকে, যা দেবতার নির্দিষ্ট গুণাবলীকে নিমেষের মধ্যে জাগ্রত করে তোলে। পর্ব 6 সমাপ্তি ও কৃতজ্ঞতা, বস্তুগত জগৎ থেকে আধ্যাত্মিক উত্তরণ। আজকের এই গভীর আলোচনার একেবারে শেষ পর্যায়ে এসে একটা প্রশ্ন মনে জাগাই স্বাভাবিক। এই যন্ত্রগুলো তো আসলে আমাদের মানবাত্মার বস্তুগত জগৎ থেকে আধ্যাত্মিক জগতে উত্তরণের একটা নিখুঁত ম্যাপ। এই প্রাচীন জ্যামিতিক আকারগুলোর ভেতরের গভীর অর্থ ও ব্যাকরণ জানার পর আমাদের চারপাশের ভৌত জগৎ থেকে পরম সত্যের দিকে অন্তর্মুখী যাত্রার দৃষ্টিভঙ্গিটা কি একটু হলেও বদলে গেল না? এবার থেকে যখনই ঠাকুরঘরে বা অন্য কোথাও কোনো যন্ত্র চোখে পড়বে, তখন কি তাকে কেবলই একটা সাধারণ নকশা বলে মনে হবে, নাকি এর ভেতরে লুকিয়ে থাকা সমগ্র মহাবিশ্বের এক সুবিশাল দর্শন চোখের সামনে ভেসে উঠবে? এই অত্যন্ত তথ্যবহুল এবং সমৃদ্ধ বিশ্লেষণটি সফলভাবে এবং এত নিখুঁতভাবে তৈরি করার নেপথ্যে যার বিস্তর গবেষণা রয়েছে, সেই শুভানিতা মণ্ডল অর্থাৎ শুভনিতা মণ্ডলের প্রতি রইল বিশেষ কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ। আশা করি আজকের এই আলোচনাটি সবার জন্য একটি পরিপূর্ণ এবং দারুণ শিক্ষণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে। আমাদের এই জ্ঞান অন্বেষণের যাত্রায় এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।